আসসালামু আলাইকুম। মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মন বরাবরের মতো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সাথে রয়েছি আমি সাইকোলজিস্ট নাজমুল হোসাইন। আমি সাইকোলজিস্ট সৈয়দা জাকিয়া সুলতানা। আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করব যেটা আপনার প্রত্যেকটা মানুষের জীবনেই এখন দেখা যাচ্ছে একটি সমস্যা আকারে দাঁড়িয়েছে এবং সারা বিশ্বে সম্ভবত এই শব্দটাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মানুষের অনলাইনে বা অফলাইনে যে কোনো জায়গায়। সেটি আমি বললে আপনাদের সাথে আপনারাও আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে ডিভাইস অ্যাডিকশন। হ্যাঁ, শুধু দর্শকবৃন্দ, আমাদের আজকের পর্ব ডিভাইস অ্যাডিকশন নিয়ে। তো ডিভাইস অ্যাডিকশন বোঝা দরকার আমাদের, আসলে ডিভাইস অ্যাডিকশন কী। তো এই প্রশ্ন রেখে আমি চলে যেতে চাই আমাদের মনোবিজ্ঞানী সৈয়দা জাকিয়া সুলতানার কাছে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে আমাদের এভরিডে লাইফের একটা খুবই কমন একটা সমস্যা ডিভাইস এডিকশন। তবে ডিভাইস এডিকশনে যাওয়ার আগে আমরা একটু জানতে চাই যে এডিকশন কি বা আসক্তি কি। এডিকশন শব্দের অর্থ হচ্ছে আসক্তি। আসক্তি মানে হচ্ছে যখন কোনো বিষয়ের উপর অতিরিক্ত নির্ভরশীল মানুষ হয়ে যায় তখনই সেটা আসক্তিতে পরিণত হয়। এটা যে কোনো কিছুতেই হইতে পারে আসক্তি। আমরা যেটা আরেকটা খুব কমন টার্ম আমাদের আছে যে ড্রাগ এডিকশন, মাদক আসক্তি। যখন এই বিষয়টার প্রতি মানুষ অতিরিক্ত নির্ভরশীল হয়ে যায় এবং এছাড়া চলতে পারে না, সেটাই হয়ে যায় তখন আসক্তি। এখন আমি চলে যাচ্ছি যে ডিভাইস এডিকশন বা আমাদের ডিভাইসের আসক্তি বিষয়টা কি। যখন ব্যক্তি ডিভাইস ছাড়া চলতে পারে না এবং ডিভাইসের উপর সে পূর্ণভাবে মনোযোগ দেয়, তো এবং এই বিষয়টার জন্য তার স্বাভাবিক জীবনের স্বাভাবিক কাজকর্মের ব্যাহত হয়, তখনই সেটাকে আমরা বলবো যে ডিভাইস এডিকশন। চমৎকার বলেছেন। আবার অনেক সময় এই ডিভাইস এডিকশনকে ইন্টারনেট এডিকশনও বলা হয়ে থাকে, কারণ ইন্টারনেট বেসড যেসব বিষয়, যেমন আপনার ইন্টারনেটে যেগুলো আসে আপনার মোবাইলে বা ট্যাব বা কম্পিউটারে, সেই জন্য বলা হয়ে থাকে। তবে ডিভাইস এডিকশন বলাই ভালো, কারণ হচ্ছে যেমন গেমস তো আর ইন্টারনেটের দরকার হচ্ছে না। তো এক কথায় আমরা যদি ডিভাইস এডিকশন বলি তাহলে ইন্টারনেট এডিকশনটাও অন্তর্ভুক্ত হয়ে যায়। জি, আপনি চমৎকারভাবে বলেছেন আপনার উত্তর। আমাদের কাছে অনেক বাবা মারাই বলেন যে তাদের ছোট প্রাইমারি স্কুলের বাচ্চারা অথবা কিশোর কিশোরীরা সারাক্ষণ মোবাইলে নিয়ে বসে থাকে বা ডিভাইসে নিয়ে থাকতে তারা পছন্দ করে। এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, চমৎকার কথা বলছেন। এবং বসে থাকে সেটা ডিপেন্ড করে যে সে ওই বসে থেকে কি করে। আপনার প্রশ্নটি শুনে আমার কবি সুফিয়া কামালের একটি কবিতা মনে পড়ে গেল আর কি। কবিতাটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়ে আছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরি দেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা সবাই শোনো, পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে। মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। এই যে কবিতার মাধ্যমে বলছেন যে আমাদের আগের যুগে তো ইন্টারনেট ছিল না, ডিভাইস ছিল না, কিন্তু এখন যুগ পাল্টেছে, অত্যাধুনিক হয়েছে। আমরা যদি শপিং করতে চাই, সে শপিং আমরা অনলাইনে শপিং করছি। আমরা যেমন পত্রিকা যদি পড়তে চাই, আগে পত্রিকা ছিল কি প্রকাশিত, সকালবেলা দিয়ে যেত, বা সান পত্রিকা বা ডেইলি যে পত্রিকাগুলো দোকান থেকে আমরা কিনতাম। তো এখন তো তা না। এখন কি হচ্ছে, যুগ চেঞ্জ হয়েছে, টেলিভিশন এসেছে, টেলিভিশনে আমরা ঘন্টায় ঘন্টায় নিউজ দেখছি। তো এখন কি হচ্ছে, ঘন্টা ঘন্টাও আমাদের তৃপ্তি মিটছে না, আমরা সোশ্যাল নেটওয়ার্কে বা অনলাইন নিউজ পেপারে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দেখছি। তো এই যে যুগটা চেঞ্জ হয়েছে, আগের যুগ তো নাই। তো সেহেতু একটা বাচ্চা বা একজন মানুষ ইন্টারনেটে বসে থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু অস্বাভাবিক কখন হবে? পেশাজীবীরা এমনিতে একটা সেট করে রাখছে যে সপ্তাহে কেউ যদি 38 ঘন্টারও বেশি যদি ডিভাইসে বসে থাকে তাহলে এটা একটা সমস্যা হইতে পারে। তবে
একদম 38 ঘন্টা হইলেই যে হয়ে যাবে তা না, কারো কারো কম সময়ে যদি তার মধ্যে এফেক্ট হয়, অর্থাৎ প্রতিক্রিয়া তৈরি হয়, খারাপ দিকগুলো দেখা যায়, লক্ষণ দেখা যায়, বিভিন্ন ধরনের লক্ষণ হইতে পারে, তো তাহলে তার জন্য 38 ঘন্টার যে স্ট্যান্ডার্ড ওইটা বহাল থাকবে না। কারো হয়তো 38 ঘন্টায় সমস্যা হচ্ছে না, তার হয়তো 40-50 ঘন্টায় সমস্যা হয়তো হচ্ছে, তখন তার জন্য আপনার 50 ঘন্টায় যখন হবে সপ্তাহে, তখন তার জন্য। কিন্তু আনুপাতিক হারে সপ্তাহে কেউ যদি 38 ঘন্টা মোবাইলে বসে থাকে, তখনই আমরা বলতে পারি যে আসক্তি আছে বা সে আসক্ত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমি জানতে চাচ্ছি যে শুধুমাত্র কি সময় ধরেই আমরা বুঝবো যে এটা ইন্টারনেট বা ডিভাইস আসক্তি, নাকি অন্য কোনোভাবেও আমরা বুঝতে পারি যে এই বাচ্চাটার বা এই মানুষটার ডিভাইসে আসক্তি রয়েছে? জি, চমৎকার প্রশ্ন। যে হ্যাঁ, ব্যক্তির কিছু কিছু শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এবং তার যে ব্যবহার করবে, যেমন ধরেন সে তার দৈনন্দিন জীবনে সে ঠিকমতো টাইমলি খেতে পারবে না, বা তার কোনোভাবেই মোবাইল ছাড়া চলবে না, যে সে চেঁচামেচি করবে, আপনি যদি মোবাইল নিয়ে যেতে চান রাগারাগি করবে, আপনার সাথে অনাকাঙ্ক্ষিত সে ইমোশনাল হয়ে যাবে। তো এই ধরনের সিমটম যদি আমরা দেখতে পাই, তখনই আমরা বলবো যে হ্যাঁ, বাচ্চার এডিকশন রয়েছে আর কি। যেমন লেখাপড়ার প্রতি তার মনোযোগ যাবে না, তার বা অন্যান্য যে দৈনন্দিন কার্যকলাপ, লাইফ স্কিল, লাইফ স্টাইল, তার যদি প্রচুর মাত্রায় এফেক্ট হয়, তখন আমরা অবশ্যই বলতে পারি যে হ্যাঁ, তার ডিভাইস এডিকশন রয়েছে। তার মানে এই বিষয়টা শুধুমাত্র কিশোর কিশোরী বা বাচ্চাদের ক্ষেত্রে না, এটা বড়দের ক্ষেত্রেও। অবশ্যই বড়দের ক্ষেত্রেও যদি তখন আমরা যদি শারীরিক বা মানসিক বা ব্যবহারিক এই পরিবর্তনগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে খুব সম্ভবত তিনি ডিভাইস এডিকশনে ভুগছেন। জি, ঠিকই বলেছেন। এবং এছাড়া আরও কিছু লক্ষণ আমরা আপনাদেরকে বলতে চাই। যেমন তার শারীরিক সমস্যা হইতে পারে, যেমন তার ঘাড়ে ব্যথা হইতে পারে, তার পিঠে ব্যথা হইতে পারে দেখতে দেখতে, তো মাথা ব্যথা হইতে পারে, চোখের মধ্যে ব্যথা হইতে পারে। তো এইটা বিভিন্ন শারীরিক সমস্যা এই ধরনের হইতে পারে। তারপর যেমন মানসিক সমস্যা হইতে পারে, তার কী ধরনের, যেমন ঘুমের সমস্যা হইতে পারে, তার মধ্যে অস্থিরতা লাগতে পারে, তার ছটফট ছটফট যে করার ব্যাপারগুলা, তার রাগ নিয়ন্ত্রণ থাকবে না। তো এই ধরনের সমস্যা হইতে পারে। তারপর সামাজিক সমস্যা হইতে পারে, সে তার বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে যাবে না, পরিবারের বাবা মার সাথে সময় কাটাতে যাবে না। তো এই ধরনের, তারপর এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস, ওগুলোর দিকে তার অত মনোযোগ থাকবে না। এই ধরনের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে একজন ব্যক্তির মধ্যে। অর্থাৎ আমি যেটা বললাম, শারীরিক, মানসিক, আচরণগত, সামাজিক এবং অর্থনৈতিকও। তার যে অর্থনৈতিক যে চাকরি বাকরিতেও তার সমস্যা হইতে পারে। দেখা গেছে যে অফিসে যে সে তার কাজ না করে সে তার যে এডিকশন বা এডিকটিভ যেসবের উপর, সেসব দিকে সে মনোযোগ দিচ্ছে। এরপর আমি জানতে চাচ্ছি যে এই ডিভাইস এডিকশন বা ইন্টারনেট এডিকশনের ধরনগুলো কি 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 ধরনের আছে? হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমরা সবাই মনে করি যে হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কের উপর আমাদের রয়েছে এডিকশন। অবশ্যই আমাদের যেমন টিকটক, ফেসবুক, এই ধরনের যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো রয়েছে, সেগুলোতে আমাদের প্রচণ্ড পরিমাণ মানুষ আসক্ত। এছাড়া ভিডিও গেমস, বাচ্চারা প্রচুর ভিডিও গেমস দেখে। অনেকে আবার শপিং ম্যানিয়া, অর্থাৎ প্রচুর অনলাইন শপিং করে তারা আর কি। হ্যাঁ, তো তারপর আছে অনেকে যে অ্যাডাল্ট ফিল্ম দেখে, অর্থাৎ পর্নোগ্রাফি, প্রচুর পরিমাণ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে আর কি। তারপর গ্যামলিং থাকে, গ্যামলিং এখন টাকা দিয়ে, মানে যেটা আমরা বাংলায় জুয়া খেলা বলি, টাকা দিয়ে জুয়া খেলা খেলে আর কি, এই ধরনের। তারপর অনেকের আবার বিনোদন, বিভিন্ন ধরনের বিনোদনমূলক আসক্ত আছে। যেমন হয়তো গানের প্রতি প্রচণ্ড পরিমাণ আসক্ত, অর্থাৎ টু মাচ কোনো কিছু হইলে প্রবলেম। বা অন্য হয়তো আপনি ভাবছেন যে পজিটিভ, যেমন হলো সারাক্ষণ আপনি হয়তো গল্প শুনেন ইউটিউবে, কিন্তু সারাক্ষণ যদি শুনেন, আপনার যদি দৈনন্দিন জীবনে যদি ব্যাঘাত ঘটে সেটা, তাহলে সেটা এক ধরনের সমস্যা, ওইটা আরেক ধরনের ইউটিউব যেটা
এই ধরনেরও অনেকের অভ্যাস দেখা যায়। তারপর অনেকে কি করে যে সেলিব্রিটি হওয়ার জন্য সারাক্ষণ অনলাইনে থাকে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে টিকটক করে সারাক্ষণ বা মোবাইলে লাইভে চলে আসে। তো এটা যদি বেশি মাত্রায় এই ধরনের বিভিন্ন ধরনের আপনার ডিভাইস এডিকশনমূলক প্রকারের মধ্যে রয়ে গেছে আর কি। হ্যাঁ, সেটাই। এই সব কারণে কি কোনো মানসিক সমস্যা হতে পারে? আমরা এতক্ষণ শুনলাম যে ডিভাইস অ্যাডিকশনের কারণে তার ধরনগুলো শুনলাম, তার ফিজিক্যাল, তারপরে তার ব্যবহারিক প্রবলেমগুলো শুনলাম, কিন্তু এটার ফলে কি ব্যক্তির নিজের কোনো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, অবশ্যই ব্যক্তির মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম অল্প দিনের মধ্যে নাও হতে পারে। তো এটা একটা ভিত্তি রয়েছে, যেমন ধরেন প্রথম দিকে হয়তো ব্যক্তি বিনোদনের জন্য ডিভাইস এডিকশন বলবো না, ডিভাইসটা ব্যবহার করলো আর কি। হ্যাঁ, তো সে বিনোদন তার নিয়ন্ত্রিত আছে, কোনো অসুবিধা নাই, সে যখন ইচ্ছা তখনই উঠে যেতে পারে বা সে একটু বিনোদন নিয়ে তার অন্যান্য কাজে চলে যেতে পারে, সেটার তো কোনো অসুবিধা নাই। কিন্তু এর পরবর্তীতে আপনার কি হয়, মানুষ আস্তে আস্তে হুক আপ হয়ে যায়। হয়তো কখনো আপনার আধা ঘন্টা, তারপর 1 ঘন্টা, 2 ঘন্টা, যখনই হবে তখনই আমরা এটাকে অসুস্থতা বা সমস্যার পর্যায়ে ফেলতে পারি আর কি। যেটাই তো আমি তো অলরেডি আমরা আলোচনা করলাম যে ডিসঅর্ডার এডিকশন, অর্থাৎ ডিভাইস এডিকশন ডিসঅর্ডার নামে একটা ডিসঅর্ডারই আছে। তো তারপর হইতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে ওইটার কারণে তার অস্থিরতা, ঘুমের সমস্যা, বুক ধড়ফড় করা, ভয় ভয় লাগা, এই ধরনের বিভিন্ন কিছু হইতে পারে। যেমন আমি একটা কেসের কথা বলতে চাই যে তাকে অনলাইনে তারা একসাথে বাচ্চারা গেম খেলতো। তো গেম খেলার পর বিভিন্ন দেশের মানুষ ওই বাচ্চাকে একজন কী করলো, থ্রেট করলো যে তোমার বাসায় এসে পুলিশ এসে হামলা চালাবে, আমি মামলা করে দিব, বা আমি লোক পাঠাবো তোমার বাসায় এসে হামলা করবে। তখন কি করলো, তার এত ফোবিয়া, তার এত ভয় লাগলো, সে ভয়ের চোটে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল, সে এমন একটা অসুস্থতা হয়ে গেল, তার ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার নামের একটা মানসিক রোগী হয়ে গেল। তো এই ধরনের বিভিন্ন ধরনের মানসিক রোগ, যেটা বললাম যে ডিপ্রেশনের মতো মানসিক রোগ হইতে পারে, যে কেমন আস্তে আস্তে দেখতে দেখতে ব্যক্তি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কাজ করতে ভাল লাগে না, বাইরে যেতে ভাল লাগে না, মানুষের সাথে মিশতে ভাল লাগে না, কথা বলতে ভাল লাগে না, তারপর হচ্ছে ফিচার সম্পর্কে তার অত ভাল লাগে না। তো ডিপ্রেশন হইতে পারে। আবার ডিপেন্ড করে যে অন্যান্য সাইকোটিক সমস্যা হইতে পারে কিনা, সেটা ডিপেন্ড করে আসলে বায়োলজিক্যাল কারণের উপর বা বায়ো এনভায়রনমেন্টাল বা সাইকোলজিক্যাল বিষয়ের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এটা একটা ট্রিগার হিসেবে মানুষের লাইফে অনেক ক্ষতিকর দিক হিসেবে এখন দেখা যাচ্ছে যে আপনার আচরণের উপর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা যায়, যে হঠাৎ রেগে যায়। এটাও অ্যাঙ্গার প্রবলেম, যেটা মানুষের অ্যাঙ্গার প্রবলেম হচ্ছে এই ডিভাইসের কারণে, ডিভাইস এডিকশনের কারণে। তো এই ধরনের নানা ধরনের মানসিক সমস্যা মানুষের জীবনে ঘটতে পারে। তাহলে এইটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি এই প্রবলেমটা দেখা যাচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না। ইন্টারনেট তো বেশ 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 কিছু বছর ধরেই চলছে। যেটা সবাই ফিল করছে যে কোভিডের সময় যখন সবাই লকডাউনে ছিল, ঘরে ছিল, তখন খুব সম্ভবত এই বিষয়ের প্রতি মানুষের আসক্তি, যেটা আগে যেটা ছিল তখন প্রয়োজনে মানুষ ব্যবহার করতো, এখন যেটা হয়ে গেছে যে প্রয়োজনের চাইতেও বেশি সময় তারা সেটা ইউজ করছে। আপনি কি বলেন এই বিষয়ে? হ্যাঁ, দারুণ চমৎকার একটি প্রশ্ন। আমি বলতে চাই যে আসলে আমরা দীর্ঘদিন ধরে ঘরে বন্দি ছিলাম, আমাদের করার কিছু ছিল না, আমরা ভয়ে ভয়ে ছিলাম। এর ফলে কি করেছি, আমরা নির্ভরতা খুঁজে পেয়েছি আমাদের মোবাইলে। আমাদের অন্য কোনো কাজ ছিল না, আমরা মোবাইল দেখেছি, দেখতে দেখতে আমরা আসলে আসক্ত হয়েছি, এবং প্রচুর পরিমাণে মানুষ সে সময় আসক্ত হয়েছে, এবং সে সময় যে আসক্ত হয়েছে সেটা এখনও কন্টিনিউ করছে। তারা যেহেতু সাফারার, এবং তারা চিকিৎসা যাচ্ছে না, চিকিৎসা যায়নি, বা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছে না। তো ওইটা একটা ইন্ডিকেটর অবশ্যই যে করোনার কারণে সারা বিশ্বে প্রচুর মানুষ ইন্টারনেট এডিকশন বা ডিভাইস এডিকশনের মধ্যে পতিত হয়েছে। কিন্তু আসলে শুধু যে এই করোনার জন্যই হয়েছে তা না। আমরা আমাদের খেয়াল করে দেখেন যে আমরা কি করি।
ছোটবেলা থেকেই একজন বাচ্চাকে যখন বাবা মা খাওয়ায় তো বলে যে বাচ্চাকে যদি আমি ভিডিও দেখাই মোবাইলে তখনই সে ভালো খায়, সে আর কান্নাকাটি করে না, অস্থির হয় না, আমি সুন্দর করে খাওয়াতে পারি। তো এই যে দেখেন ছোটবেলা থেকেই কিন্তু একটা বাচ্চাকে ডিভাইসের উপর নির্ভরশীল করে দিচ্ছি আমরা। এছাড়াও অন্যান্য বাবা মা কী করে যে বাচ্চাকে ডিভাইস দিয়ে অন্যান্য কাজ করতে চলে যায়। তো এই যে ছোটবেলা থেকে যে ডিভাইসের প্রতি আমাদের নির্ভরতা, তো আমরা কিন্তু আসলে নিজেরই অজান্তে আমাদের বাচ্চাদের এডিকশন গড়ে তোলার পায়তারা করছি। তো এদিকটা আমাদের খুব দেখা দরকার। এছাড়া শুধু করোনা, যেটা করোনার উপর অবশ্যই আমরা দোষ দিতেই পারি, কিন্তু করোনার কারণে আসলে ডিভাইসের দিক থেকে অনেক ভালো দিকও কিন্তু আছে। যেমন ধরেন আমি নিজেই একসময় শুধু ইন পার্সন কাউন্সেলিং সেশন দিতে হতো, এখন আমি নিজে অনলাইন কাউন্সেলিং সেশন দিচ্ছি, মানুষকে আসতে হচ্ছে না। বা এক্সপার্ট সাইকোলজিক্যাল রিপোর্ট, সেটা দেখা যাচ্ছে যে আমি হয়তো বাংলাদেশ বা অন্য কোথাও চলে গিয়েছি, ব্রিটিশ কোর্ট বা হোম অফিস আমার ডিজিটাল সাইন করোনার পর থেকে অ্যালাউ করছে। এবং ক্লায়েন্টও আমাকে বাংলাদেশে থাকলেও কিন্তু ক্লায়েন্ট আমাকে পাচ্ছে কিভাবে, আমি ভিডিও ইন্টারভিউ নিচ্ছি। এই যে করোনার কিন্তু আশীর্বাদও আছে, কিন্তু বুঝতে হবে যে করোনার কারণে আমার যে ডিভাইসের প্রতি আসক্তি হয়েছে নাকি আমি প্রয়োজনে ইউজ করছি, আমাকে মনিটর করতে হবে। অর্থাৎ ডিভাইস আপনার জন্য আশীর্বাদ না হুমকি, এবং এই ডিভাইস বা ইন্টারনেট আপনি ভালো কাজে ব্যবহার করছেন না খারাপ কাজের দিকে ব্যবহার করছেন, সেটা আপনাকে মনিটর করতে হবে। যেমন ধরেন একজন বাচ্চা তার বা একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তার রিসার্চ টপিক হচ্ছে অটিস্টিকের উপর বা ধরেন স্ট্রোকের উপর। সে দেখেন এই যে তথ্য আগে লাইব্রেরিতে গিয়ে নিতে হতো, লাইব্রেরিতে লিমিটেড তথ্য, এখন কি হচ্ছে সে ইন্টারনেটে জাস্ট রিসার্চ অন অটিস্টিক লিখলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার তথ্য চলে আসছে ঘরে বসেই। এটাই হলো বিজ্ঞানের বা ইন্টারনেট বা ডিভাইসের কিন্তু আশীর্বাদ। আমরা এগুলা ভালো দিকে ব্যবহার করব, কিন্তু খারাপ আছে। যেমন ধরেন অনেকে পর্নোগ্রাফি বা যে জুয়া খেলে টাকা দিয়ে বা ফেসবুকিংয়ে সারা দিন থাকে এবং 1 মিনিট মোবাইলের দিকে ফেসবুকে কি হইলো না হইলে তার ভাল লাগে না, তখনই ওইটা সমস্যাযুক্ত। কিন্তু আপনি যদি ভালো কাজে ওইটা নিয়োগ করেন, আপনি যদি ইউটিলাইজ করেন ডিভাইসকে, ডিভাইস তো আমাদের জন্য আশীর্বাদ। আবার দেখা যাবে যেটা আশীর্বাদ সেটাও কিন্তু হুমকি হয়ে যাবে। আপনার রিসার্চ করবেন অটিস্টিকের উপর, কিন্তু সেই রিসার্চটা যদি আপনি দিনের মধ্যে 7-8 ঘন্টা 10 ঘন্টা রিসার্চ করতেই থাকেন, সেটা আবার আশীর্বাদ না হয়ে কিন্তু আপনার জন্য হুমকি হয়ে গিয়েছে বা হয়ে যাবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো শুধু দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ প্রশ্নে চলে যাচ্ছি যে এই যে বাচ্চাদেরকে এই ডিভাইসের প্রতি নির্ভরতা হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা আমাদের এই জেনারেশনকে ডিভাইস জেনারেশন বলি, কেউ কেউ জেনজে বলেন, ডিভাইস যে জেনারেশন, এই ডিভাইস জেনারেশনকে কিভাবে ডিভাইসের উপর অতিমাত্রা নির্ভরশীলতা আমরা কমাতে পারি, সেজন্য কি কি কাজ করা যায় বলে আপনি মনে করেন? আসলে এখন আমাদের যেটা আপনি বললেন যে ডিভাইস ছাড়া আসলে চলছে না, সব কিছুতেই লাগছে। বাচ্চাদের পড়াশোনা করার জন্য দেখা যাচ্ছে ল্যাপটপ বা ফোন তাদেরকে ইউজ করতে হচ্ছে। কিন্তু এখন তাহলে আমরা কিভাবে এটা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, যে কথাটা আপনি অলরেডি বলেছেন যে অ্যাকচুয়ালি বাচ্চাদের ডিভাইস অ্যাডিকশন হওয়ার জন্য বাবা মারা অনেকাংশেই দায়ী। যে ছোটো বাচ্চাটা তখনও কিন্তু বোঝে না, আমরা আমাদের স্ট্রেস কমানোর জন্য যে বাচ্চা কান্নাকাটি করবে বা ওকে কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা ডিভাইসটা দিয়ে দিই। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে ডিভাইস থেকে অনেক লাইট আসে, অনেক আলো আসে, এটা বাচ্চাদের স্টিমুলেশন করে ব্রেইনে, ওরা ওইটা লাইক করে। এটা খুবই স্বাভাবিক। নর্মালের চাইতে ওইটা যেহেতু ওইটা কালারটা বের হচ্ছে ওইটা ডিভাইসের ভিতর থেকে, ওইটা বাচ্চারা অনেক বেশি স্টিমুলেটেড হয়। এবং কিছু কিছু গেমস কিন্তু ইন্টারন্যাশনালি আপনার এডিকটিভ বিভিন্ন বিষয় দিয়ে তৈরি করে, যেমন মিউজিকও থাকে, ওইটার মধ্যে এমন ধরনের মিউজিকগুলো ইউজ করা হয় যেটা ব্রেইনের মধ্যে খুব ব্রেইনকে কন্ট্রোল করে, যে কোনো বাচ্চারাও খুব সুদিং হয়, দেখতে পছন্দ করে। এবং আমরাও আমাদের স্ট্রেস কমানোর জন্য ওদেরকে ওগুলো দিয়ে দিই, যে বাচ্চা খেতে চাচ্ছে না, বাচ্চা ডিস্টার্ব করছে, আমি একটা কাজ করতে পারছি না, সুতরাং আমার ফোনটা বাচ্চাকে দিয়ে দিলাম বা ল্যাপটপটা দিয়ে দিলাম, ওরা কাজ করছে। তো এই জায়গাগুলোকে কীভাবে আমরা মানে মিনিমাইজ করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে একটু সহনশীল হইতে হবে। প্রথমত
যে বাচ্চাদেরকে আমরা প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে যে টাইম লিমিট করে দিতে পারি, যে 24 ঘন্টার মধ্যে তুমি কতটুকু সময় দেখতে পারবে। এটা যদি বাচ্চাদের সাথে আগেই আমরা টাইম সেট করে নেই যে তুমি এর বেশি আর দেখতে পারবে না, কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা বাসায় একটা ডিসিপ্লিন থাকে, একটা রুল থাকে। সেই রুলের মধ্যে যদি বাচ্চাদের সাথেই আমরা কথা বলে ঠিক করে নেই যে 24 ঘন্টার মধ্যে তুমি অ্যাজ ফর এক্সাম্পল আধা ঘন্টা বা 1 ঘন্টা এটা দেখতে পারবে, এবং দেখা হইলেই আর তুমি আর আজকের মধ্যে আর দেখতে পারবে না। এটা যখন আমরা বাচ্চাদের সাথে আলোচনা করে ঠিক করব, তখন কিন্তু বাচ্চারা নিজেরাও বুঝবে যে না, এর বেশি আর আমি পাবো না, তখন ওইটার জন্য ওরা বিরক্তও করবে না। হ্যাঁ, চমৎকার বলেছেন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে নেগোশিয়েট করব যে তুমি দিনের মধ্যে কত ঘন্টা পাবা বা সপ্তাহের মধ্যে কত ঘন্টা পাবা। এই যে একটা টেকনিক বলেছেন যে বাবা মার, কিন্তু আমি মনে করি যে আমাদের সমাজের, আমাদের স্কুলেরও দায়িত্ব রয়েছে। যেমন কি আজকে পরিশেষে এই কথা বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব যে আমাদের স্কুলে আমরা কিন্তু এইটার বিষয়ে বিভিন্ন কর্মশালা বা ওয়ার্কশপ আয়োজন করতে পারি। টিচাররা তাদেরকে জ্ঞান দান করতে পারে, হ্যাঁ, বা কাউন্সিল থেকে আমার মনে আছে যে একসময় ড্রাগ এডিকশনের উপর আমরা ওয়ার্কশপ করতে স্কুলে যেতাম। তো এখন ডিভাইস এডিকশনের উপর ওয়ার্কশপটা চালু করা দরকার বলে আমি মনে করি। শুধু দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা ডিভাইস এডিকশন নিয়ে আরও কয়েকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি সাইকোলজিস্ট নাজমুল হোসেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।